আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা মানুষ এবং মানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে পৃথিবীতে উৎসর্গ করতে চাচ্ছি এবং আ ঠিক হোমিওপ্যাথিক মতে যেভাবে একজন রুগ্ন মানুষকে সুস্থতার পথে বা আরোগ্যের পথে এগিয়ে নেওয়া যায়, সেই আলোকে আমরা কাজ করার জন্য যেহেতু সবাই আ আমরা সেই আশা পোষণ করি এবং এটা আশা পোষণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা কিভাবে সেটা বাস্তবে রূপায়ণ করা যায়, তার এই ধারাবাহিকতায় আমাদের নিরলস প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুধীবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমরা এই পর্যায়ে আমাদের হোমিওপ্যাথির সংবিধান, অর্গান অফ মেডিসিনের দ্বিতীয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদের আলোচনা আমরা শেষ করলাম এবং আজকে এর পরবর্তী আলোচনা অর্থাৎ চতুর্থ অনুচ্ছেদ থেকে আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট ডাক্তার আফজালুল ইসলাম। আফজালুল ইসলাম ভাইকে ওনার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। শুকরিয়া আমাদের ডাক্তার ইমাম হোসেন ভাইকে। আমরা আলোচনা করছি অর্গান অফ মেডিসিনের 4 নম্বর এফোরিজম থেকে। 4 নম্বর এফোরিজম অর্গান অফ মেডিসিন, এখানে বলা হয়েছে হি ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ if he knows the things that derange health and cause disease and how to remove them from persons in health. এখানে যে বিষয়টা বলা হয়েছে সহজ বাংলায় যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে তিনি হচ্ছে স্বাস্থ্যের সংরক্ষক, প্রিজার্ভার অফ হেলথ, যিনি এই স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্যের বিচ্যুতি যে ঘটে, স্বাস্থ্যের বিচ্যুতি ঘটার কারণটা উনি ভালো করে জানেন, বুঝেন। অর্থাৎ রোগ সৃষ্টির সাথে সম্পর্কিত যে কারণ আছে সেই কারণগুলো তিনি যখন চিহ্নিত করতে পারবেন, তিনি যখন বুঝতে পারবেন, কারণগুলোকে যখন তিনি নির্ণয় করতে পারবেন এবং হাউ টু রিমুভ দেম ফ্রম পারসন ইন হেলথ, এবং স্বাস্থ্যে যেই বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত বিষয়গুলো ইন করেছে, যে বিষয়গুলো বা যে কারণগুলো স্বাস্থ্যকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে, রোগ সৃষ্টি করছে, স্বাস্থ্যের বিচ্যুতি ঘটাচ্ছে, সেই কারণগুলোকে রিমুভ করার কর্মপন্থা, পদ্ধতি সুস্পষ্টভাবে তিনি জানবেন। তিনি হচ্ছে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক বা লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ। এখানে বিষয়টা স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে বোঝাতে চেয়েছেন, আমি যখন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব পালন করব তখন আমি একজন স্বাস্থ্য সংরক্ষকের দায়িত্বের ভূমিকা নিয়ে কাজ করতে হবে। আমরা মুসলিম হিসেবে বা যারা স্রষ্টার ক্ষমতায় বিশ্বাসী, আমাদের জায়গা থেকে আমরা নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি রোগ আরোগ্য করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ রোগ আরোগ্য করার ক্ষমতা রাখেন না, তিনি প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক। এই দিকটাকে আমরা অস্বীকার করছি না, অস্বীকার করব না, কিন্তু দায়িত্বের জায়গাটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমাদের দিকে আসে তখন আমরা এখানে স্বাস্থ্য সংরক্ষকের যে দায়িত্বটা পালন করি। যেমন আল্লাহ তাআলা পিতামাতাকে আল্লাহ তাআলা অভিভাবকের সম্মান দিয়েছেন, আবার আল্লাহ তাআলা নিজেকে অভিভাবক বলেছেন। তো এই অভিভাবকত্ব যেটা, এই বিষয়টা যখন পিতামাতাকে দেওয়া হয়
এটা তখন রেসপন্সিবিলিটির জায়গা থেকে, দায়িত্বের অনুভূতির জায়গা থেকে সর্বোচ্চ সিরিয়াসলি গ্রহণ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। এখন আমাদেরকে প্রিজার্ভার অফ হেলথ বলা হয়েছে, স্বাস্থ্য সংরক্ষণের কাজটা আমাদেরকে করতে হবে। আমি চিকিৎসক, আমি হোমিওপ্যাথিস্ট, আমি একজন ডাক্তার, আমি একজন স্যামুয়েল হ্যানিম্যানের আদর্শের প্র্যাকটিশনার। তার অর্থ হচ্ছে যে অবশ্যই প্রিজার্ভার অফ হেলথ হওয়ার শর্ত পূরণ করতে হবে। যখন আমি এটা নিয়ে কাজ করব, প্রফেশনালি কাজ করব, অথবা যখন এটা নিয়ে আমি মানুষের স্বাস্থ্য সংরক্ষণের জন্য আমি মাঠে নামবো, তো এজন্য প্রথম কাজটা কি করতে হবে? আমাকে জানতে হবে আমি যে স্বাস্থ্য সংরক্ষকের দায়িত্ব পালন করতে যাচ্ছি, এখন এই স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণ কি কি। বাহ্যত স্বাস্থ্য নষ্ট হওয়ার কারণ আমরা যেগুলোকে এখন বর্তমান পৃথিবীতে চিহ্নিত করে থাকি, সেই বিষয়গুলো সম্পর্কেতে আহ, আমরা আসলে কারো মৌলিকভাবে দ্বিমত নাই যে মানুষের স্বাস্থ্য নষ্টের জন্য কারো খাদ্যের সমস্যা, তার স্বাস্থ্য নষ্ট হয়, কারো বসবাসের জায়গার সমস্যা, বসবাসের জায়গায় পরিবেশ পরিস্থিতি, শব্দ দূষণ, পরিবেশের দূষণ, পানি দূষণ, খাদ্যের দূষণ, বায়ু দূষণ ইত্যাদি কারণে স্বাস্থ্য নষ্ট হয়, রোগ তৈরি হয়। সেই কারণগুলোকে কিন্তু আমরা সামগ্রিকভাবে ইউনিভার্সালি যে কারণগুলো আমরা দেখতে পাই বা যে কারণগুলোকে চিহ্নিত করা হয়, সেই কারণগুলোকে আমরা অস্বীকার করছি না। যেখানে পানি দূষণ আছে, বায়ু দূষণ আছে, শব্দ দূষণ আছে, পরিবেশ দূষণ আছে, বসবাসের ঝামেলা বা এরকম বিপত্তিগুলো আছে, সেগুলোকে তো অবশ্যই আমরা কারণ হিসেবে গ্রহণ করব, এবং সেগুলো নিয়ে সরকার কাজ করছে, ইন্ডিভিজুয়ালি কাজ করা হচ্ছে, ব্যক্তি এবং সামষ্টিকভাবে কাজ করা হচ্ছে। একইভাবে আমরা স্বাস্থ্যের যে বিচ্যুতি বা রোগ তৈরি হওয়ার পিছনে একটা মানুষের জীবনযাত্রায় তার হচ্ছে ঘুমের রুটিন কিরকম থাকবে, তার খাদ্যের রুটিন কিরকম থাকবে, সে কি অতিরিক্ত বেশি খাচ্ছে নাকি অনেক পুষ্টিহীনতায় ভোগার জন্য ভোগার কারণের কারণ সৃষ্টি হওয়ার মতো তার খাদ্যের ঘাটতি আছে, পুষ্টিকর খাদ্যের ঘাটতি আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তার স্বাস্থ্যের সাথে, তার বয়সের সাথে, তার অন্যান্য বিষয়গুলোর সাথে অ্যাডজাস্ট করে তার জন্য কোয়ালিটি ফুড মেনটেন করা যায় কিভাবে, সেগুলো আমরা নিশ্চিত করব। কোয়ালিটি ফুড মেনটেন করা, উপযুক্ত পরিমাণ নির্ধারণ করা, এটা অবশ্যই একজন স্বাস্থ্য সংরক্ষকের দায়িত্বের ভিতরে পড়ে। প্রয়োজনে আমরা আরেকজন পুষ্টিবিদের সহযোগিতা নিব, প্রয়োজনে আমরা একজন হচ্ছে স্বাস্থ্যের এরকম যে বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন পার্টিকুলারলি তাদের বিষয় নিয়ে আমরা আহ, তাদের সাথে পরামর্শ করে আমরা তাদের সহযোগিতা নিব। যারা পরিবেশ নিয়ে কাজ করছেন তাদের সহযোগিতা আমরা নেব। সবই ঠিক আছে। এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলোকে আমরা অস্বীকার করব না, এগুলোকে আমরা মূল্যায়ন করব, এবং এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলোতে আমরা প্রয়োজনে অন্য আরেকজন চিকিৎসক বা অন্য কারো সহযোগিতা আমরা নিব। কিন্তু একজন হোমিওপ্যাথ হিসেবে আমার যে কোর জায়গা, স্বাস্থ্য সংরক্ষকের আহ, যে দায়িত্ব পালন করতে আমি যাচ্ছি, আমি যখন হোমিওপ্যাথ হিসেবে হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা আমার রোগীর উপর করব, তখন তখন রোগের কারণ হিসেবে যে জায়গাটা আমাদেরকে ফান্ডামেন্টালি জানতে হবে। আমরা যখন অর্গান অফ মেডিসিনের অন্যান্য জায়গায় পড়বো, এবং আমরা যখন 3 নাম্বার এফোরিজম পড়েছি, তখন আমরা ক্লিয়ার করেছি যে স্যামুয়েল হ্যানিম্যান যখন বলেছেন রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সেখানে উনি বলেছেন ইন্ডিভিজুয়াল রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর ইন্ডিভিজুয়াল রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে অর্থ হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রতিটা রোগীর রোগ ভিন্ন ভিন্ন। এভাবে রোগের প্রচলিত কনসেপ্ট থেকে হ্যানিম্যান রোগের জ্ঞানকে আলাদা করেছেন, এবং হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুসারে রোগটা আসলে কি, রোগের জ্ঞান কি, সেটা ক্লিয়ার করেছেন। আগের এফরিজমে এই কথাগুলো বলা আছে। তো এখানেও 4 নাম্বার এফরিজমের যে বিষয়টা, আপনি যখন পরবর্তী এফরিজম পড়বেন, এখানে রোগ তৈরি হওয়ার বা স্বাস্থ্য নষ্ট হওয়ার ডাইনামিক কারণকে মূলত স্যামুয়েল হ্যানিম্যান ইঙ্গিত করেছেন, এবং ইঙ্গিতটা কেন করেছেন, কিভাবে করেছেন, এটা পরবর্তী অ্যাফোরিজম থেকে ক্লিয়ার হবে। কারণ অ্যাফোরিজম গুলো আসলে একটার সাথে আরেকটা চেইন কানেক্টেড। একটাকে বিচ্ছিন্নভাবে যখন আপনি বুঝতে চাবেন, তখন আপনাকে হয়তো মিসগাইড করতে পারে। এবং লেখকের মূল উদ্দেশ্যটা কি, এটা আপনি বুঝতে চাইলে শুধু একটা অ্যাফোরিজম তো না, অন্যান্য অ্যাফোরিজম বা অন্যান্য অনুচ্ছেদগুলো আমাদেরকে দেখতে হবে। ফান্ডামেন্টালি আমাদের কাছে যে রোগীগুলো চিকিৎসা নিতে আসে, যদি তার খাদ্যাভ্যাস ঠিক থাকে, জীবনযাত্রা ঠিক থাকে, তার ঘুম বিশ্রামের জায়গা ঠিক থাকে, তারপরও যখন একটা রোগী অসুস্থ হয়,
তখন অসুস্থ হওয়ার মৌলিক কারণটা কোন জায়গা থেকে, এই জায়গাটাকে এখানে 4 নাম্বার এফোরিজমে গুরুত্ব দিয়ে শিখার, মূল্যায়ন করার, উপলব্ধি করার, চিহ্নিত করার গুরুত্ব বা চিহ্নিত করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। কারণ স্যামুয়েল হ্যানিম্যান বলতে চেয়েছেন যে প্রতিটা অ্যাকিউট বা ক্রনিক রোগের সৃষ্টিটা হয় আমাদের স্বাস্থ্যের, আমরা যেমন আমাদেরকে বলা হয়েছে প্রিজার্ভার অফ হেলথ, আর আমাদের স্বাস্থ্যের যেই সংরক্ষণের যে জায়গাটা, ফান্ডামেন্টালি যে শক্তির মাধ্যমে সংরক্ষিত হয় আমাদের বডির সাথে রিলেটেড যে জায়গা থেকে, সেটাকে বলা হয় ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, বা এর সাথে রিলেটেড করে আপনি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্যান্য বিষয়গুলোকে আপনি সম্পৃক্ত করতে পারেন। এখন আধুনিক বিজ্ঞান জীবনী শক্তি বা আত্মিক শক্তি বা হচ্ছে ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপালস, এই যে ব্যাপারগুলো বা এই যে টার্মিনোলজিগুলো বা এই যে একটা স্তর মানুষের সাথে, মানুষের জীবনের সাথে, মানুষের স্বাস্থ্যের সাথে সংরক্ষিত, এই বিষয়টাকে কিন্তু স্বীকার করেন না। মূল জায়গাটা খেয়াল করুন। অন্যান্য সব বিষয় ঠিক আছে, আমরা সেই বিষয়গুলোকে স্বীকার করছি, কিন্তু আধুনিক বিজ্ঞান জীবনী শক্তির অস্তিত্বকে অস্বীকার করছেন। জীবনী শক্তি থেকে রোগ সৃষ্টি হয়, এই পার্টটাকেই অস্বীকার করছেন। অথচ এই পার্টটাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার, হোমিওপ্যাথিক চিকিৎসকের, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের ফান্ডামেন্টাল পার্ট, মৌলিক পার্ট। যদি আপনি জীবনী শক্তির পার্টটাকে অস্বীকার করেন, তখন রোগ সম্পর্কিত যে জ্ঞান আমরা 3 নাম্বার এফোরিজমে আলোচনা করেছি, সেই জ্ঞানটা তখন আর থাকবে না। আপনি যখন জীবনী শক্তিকে অস্বীকার করবেন, জীবনী শক্তির সাথে রিলেটেড যেই ভাইটাল ডিরেঞ্জমেন্ট শুরু হয়, এবং ভাইটাল ডিরেঞ্জমেন্ট হওয়ার কারণে যে ইন্ডিভিজুয়াল ডিজিজ ডেভেলপ করে, সেই ইন্ডিভিজুয়াল ডিজিজ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন কিভাবে? যখন আপনি জীবনী শক্তির সাথে সম্পর্কিত রোগের ফান্ডামেন্টাল কারণটাকে আপনি স্বীকার করবেন, তখন না আপনি ইন্ডিভিজুয়াল ডিজিজটাকে স্বীকার করবেন। এখন আপনি যদি জীবনী শক্তিকে স্বীকার না করেন, তখন আপনি ইন্ডিভিজুয়ালিটি স্বীকার করার আর প্রয়োজনীয়তা থাকে না। জীবনী শক্তির অসুস্থতা যখন স্বীকার না করবেন, তার অর্থ হচ্ছে যে আপনি পার্টিকুলার ফিজিওলজি থেকে প্যাথোলজি ডেভেলপ করা, প্যাথোলজিক্যাল ডিজিজকে স্বীকার করছেন এবং ডাইনামিক ডিজিজকে অস্বীকার করছেন। মানে ডাইনামিক কজ অফ ডিজিজকে আপনি অস্বীকার করছেন। যখন আপনি ভাইটাল ফোর্সকে অস্বীকার করবেন, ডাইনামিক কজ অফ ডিজিজকে অস্বীকার করবেন। আর ডাইনামিক কজ অফ ডিজিজকে যখন অস্বীকার করবেন, তখন আপনার ইন্ডিভিজুয়াল নলেজ অফ ডিজিজকে অস্বীকার করবেন। আর যখন আপনি ইন্ডিভিজুয়াল নলেজ অফ ডিজিজকে অস্বীকার করবেন, অটোমেটিকলি হচ্ছে যে টোটালিটি অফ সিমটমসকে অস্বীকার করা হয়ে যায়। একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি ইন্ডিভিজুয়াল মানে পেশেন্টকে অস্বীকার করা মানে টোটালিটি অফ সিমটমসকে অস্বীকার করা। আর টোটালিটি অফ সিমটমসকে অস্বীকার করা মানে আপনি রোগ ভিত্তিক চিকিৎসা করতে হবে, রোগী ভিত্তিক চিকিৎসা করার দরকার নাই। প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করতে হবে, সিমটমস ভিত্তিক চিকিৎসা করার দরকার নাই। রোগের নাম ধরে চিকিৎসা করতে হবে, রোগীর সামগ্রিকতা ধরে চিকিৎসা করার প্রয়োজনীয়তা আর তখন থাকবে না। আর যখন এই পার্টটা থাকবে না, জীবনী শক্তির পার্টটাকে অস্বীকার করা হবে, যেখান থেকে রোগটার শুরু, উৎপত্তি, বিস্তার, বিকাশ, সেই পার্টটাকে অস্বীকার করবেন, তখন আপনার ডাইনামিক মেডিসিনেরও প্রয়োজনীয়তা আর থাকে না। তখন আপনি যখন জাস্ট প্যাথোলজিক্যাল কারণ থেকে, যে বডির একটা কেমিস্ট্রি চেঞ্জ ঘটেছে, একটা রসায়নের চেঞ্জ ঘটেছে, একটা নির্দিষ্ট কেমিক্যাল কম্পোজিশনের আপ অ্যান্ড ডাউন ঘটেছে, সেখান থেকে যখন আপনি রোগটাকে মূল্যায়ন করবেন, রোগ সৃষ্টি হয়েছে এখান থেকে, এই কারণ থেকে, সেখান থেকে যখন মূল্যায়ন করবেন, তখন ডাইনামিক মেডিসিন তো প্রয়োজন নাই। শুরু হয়েছে মেটেরিয়াল পার্ট থেকে, আপনি মেটেরিয়াল মেডিসিনের দিকে যাবেন। আপনার কনসেপ্ট অনুসারে আপনার অ্যাকশন গৃহীত হবে, এটি বাস্তব বিষয়। আপনার কনসেপশন এবং অ্যাকশন দুইটা একটার সাথে রিলেটেড, কজ এন্ড ইফেক্টের সাথে কানেক্টেড এই বিষয়গুলো। এখন আপনি যে কজটাকে ধরবেন, সেই কজ থেকে আপনার ইফেক্ট বা আপনার অ্যাকশন শুরু হবে। এখন আপনি যখন এই ডাইনামিক সিমটমস গুলোকে অস্বীকার করবেন, ডাইনামিক মেডিসিনের তো প্রয়োজন নাই, এটাই বাস্তব বিষয়। আবার একইভাবে যখন আপনি ডাইনামিক ইন্ডিভিজুয়াল পেশেন্টকে অস্বীকার করবেন, টোটালিটিকে অস্বীকার করবেন, তখন সিঙ্গেল মেডিসিনেরও প্রয়োজন হবে না। কারণ তখন আপনি পার্টিকুলার প্যাথোলজি ভিত্তিক ঔষধ যদি দেওয়াটাকে আপনি জরুরি মনে করেন, তখন আপনি পার্টিকুলার প্যাথোলজি ধরে একই সাথে যদি 5টা রোগ নিয়ে আসে, আপনি 5টা মেডিসিন দিতে হবে। রোগটাকে মেটেরিয়ালি যখন আপনি দেখবেন, মেটেরিয়াল মেডিসিন দিবেন, ডাইনামিক মেডিসিন দেওয়ার প্রয়োজন নাই। এবং পার্টিকুলার মেডিসিনের দিকে যখন আপনি যাবেন, আপনি যখন ইন্ডিভিজুয়াল
ভাইটাল ফোর্সের বিচ্যুতি কি অস্বীকার করবেন, তখন পার্টিকুলার প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করতে বাধ্য হবেন। আর পার্টিকুলার প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করতে বাধ্য হলে সেখানে সাপ্রেশন আর সেখানে ডাইভারশন এই বিষয়গুলোর আলোচনায় আসবে না। এজন্য দেখবেন যে সাপ্রেশনের কোনো আলোচনা অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে নাই, বা একটা চিকিৎসার কারণে একটা রোগ সাপ্রেশন হয়ে আরেকটা রোগ তৈরি করতে পারে। এই পার্টটাকে হোমিওপ্যাথিক জায়গা থেকে, পিওর হোমিওপ্যাথির জায়গা থেকে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির জায়গা থেকে যেভাবে এতটা ফোকাস করে আলোচনা করা হয়, এতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, এতটা তীব্র আহ মানে সিরিয়াসলি আমরা মূল্যায়ন করে থাকি সাপ্রেশনের ব্যাপারটাকে, চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য পার্টে দেখবেন যে পার্টটার কোনো মূল্যায়ন নাই। মানে অন্য চিকিৎসা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য জায়গায় দেখবেন যে এই সাপ্রেশন বলতে কোনো চ্যাপ্টার নাই। যখন যে রোগ নিয়ে আসবে তার চিকিৎসা করতে হবে, কারণ ওনাদের জায়গা থেকে কিন্তু ওনারা কারেক্ট, কারণ ওনাদের কনসেপ্ট হচ্ছে রোগটা মেটেরিয়াল, মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট। দেখুন, মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট থেকে যখন আপনি চিকিৎসা করবেন তখন অটোমেটিকলি হচ্ছে মেটেরিয়ালিস্টিক অ্যাকশন আপনি নিতে হবে। তখন সাপ্রেশন হবে, ডাইভারশন হবে, প্যাথোলজি ভিত্তিক চিকিৎসা করবেন, ক্রুড মেডিসিন দিবেন, একসাথে মাল্টিপল মেডিসিনের প্র্যাকটিস করবেন, এটা তো খুব কমন ব্যাপার। এখন স্যামুয়েল হ্যানিম্যানের এই পার্টটাকে ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ বা ফান্ডামেন্টাল ডিরেঞ্জ কজ, কি বলে, ডিরেঞ্জমেন্ট অফ, যে কি বলে, ডিজিজ যেখান থেকে শুরু হয়, যেই জায়গা থেকে ফান্ডামেন্টালি রোগটাকে আমরা মনে করছি যে এখান থেকে শুরু হচ্ছে, এই কারণটাকে কি আসলে অন্য চিকিৎসা বিজ্ঞান আমরা বাদ দিলাম, হোমিওপ্যাথটা গ্রহণ করতে পেরেছি? যদি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ এই পার্টটাকে, এই 4 নাম্বার এফোরিজমকে গ্রহণ করে এবং বুঝতে পারে, রিয়েলাইজেশন করতে পারে এবং বাস্তবায়ন করতে চায়, তখন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ বা হোমিওপ্যাথিক চিকিৎসা আহ, বিজ্ঞানে প্যাটেন্ট, টনিক, সিরাপ, মাল্টিপল মেডিসিন, রোগের নাম ভিত্তিক মেডিসিনের যে সংযোজন ঘটেছে আধুনিক চিকিৎসার নামে, আধুনিক চিকিৎসার নামে যে পুরো বিশ্বে, হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডে যেই অপচিকিৎসার সংযোজন ঘটেছে, এগুলোর সংযোজন অবশ্যই ঘটতো না। কেন ঘটেছে? কারণ আমরা অর্গান অফ মেডিসিনকে উপলব্ধি করি না, কারণ আমরা অর্গান অফ মেডিসিনকে বোঝার চেষ্টা করি না, কারণ আমরা অর্গান অফ মেডিসিনকে বাস্তবায়ন করব, এস্টাবলিশ করব নীতিমালার জায়গা থেকে, এই উপলব্ধির জায়গা, এই নীতি নৈতিকতার জায়গা, এই মোরালিটি বোধ আমাদের থেকে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং কনসেপ্ট এমনভাবে আমাদের নষ্ট হয়ে গেছে, এখন নবীন হোমিওপ্যাথ যারা আছি, ইভেন অনেক অনেক, সবাই না হলেও অনেক সিনিয়র হোমিওপ্যাথ যারা আছি, যারা আমরা একই সাথে মাল্টিপল মেডিসিন ইউজ করছি, তাদের জায়গাতে কিন্তু তারা যুক্তি দিচ্ছেন যে রোগ নিয়ে আসছে পেটের অসুখের, আমি তার মনের অসুখের কথা জানার দরকারটা কি? রোগ নিয়ে আসছে একটা নির্দিষ্ট প্যাথোলজি নিয়ে, আমি প্যাথোলজি ভিত্তিক ঔষধ দিব, এবং সেটা দিতে গিয়ে যদি 5টা মেডিসিন দিতে হয়, অসুবিধা কোথায়? রোগটা এত জটিল, এত কঠিন, এখানে মাদার টিংচার যদি আমি 2টা দেই, সাথে যদি আরো 2টা বায়োকেমিক দেই, অসুবিধা কোথায়? ওনাদের জায়গা থেকে ওনারা মনে করতেছেন যে ওনারা অনেক নেক কাজ করতেছেন, অনেক ভালো কাজ করতেছেন। কেন মনে করতেছেন? কারণ স্যামুয়েল হ্যানিম্যানের শিক্ষার যে জায়গাটা, এই শিক্ষাটাকে ওনারা গ্রহণ করতে পারেন নাই। স্যামুয়েল হ্যানিম্যানের শিক্ষা যদি আপনি গ্রহণ না করেন, স্বাভাবিকভাবেই হচ্ছে যে আপনি আপনার হোমিওপ্যাথির পিতার শিক্ষায় গ্রহণ করলেন না। আপনার পিতার আদর্শ, আপনি পিতাকে সম্মান করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু পিতার আদর্শ গ্রহণ আপনি করেন না। পিতা সত্যবাদী ছিল, আপনি সত্যবাদী হতে চান না। পিতা পিতা নেইপরায়ণ ছিল, আপনি নেইপরায়ণ হইতে চান না, তাহলে কিন্তু আসলে পিতাকে আর ভালোবাসা হয় না। এখন আমরা বলছি স্যামুয়েল হ্যানিম্যানকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সব ঠিকঠাক আছে, কিন্তু আসলে কি আমরা সম্মান করছি কিনা, শ্রদ্ধা করছি কিনা, এটা আমাদের অ্যাকশন থেকে, আমাদের পারসেপশন থেকে, আমাদের কনসেপশন থেকে এটাকে বিবেচনা করা উচিত। তো এখানে এই 4 নাম্বার এফোরিজমের যে, মানে হিডেন যে লেসন, মানে গুপ্ত এবং হচ্ছে যে মৌলিক যে শিক্ষা, এটা হচ্ছে যে কি বলছে, ইফ হি নোজ দ্য থিংস দ্যাট ডিরেঞ্জ হেলথ অ্যান্ড কজ ডিজিজ, তিনি যদি জানেন যে রোগটা, মানে কোন জায়গা থেকে স্বাস্থ্যের বিচ্যুতি ঘটে এবং রোগের কারণটা কি, তখন, এবং যখন আপনি জানবেন যে এটাকে কিভাবে দূর করা যায়, হাউ টু রিমুভ দেম ফ্রম পারসন, আপনি অ্যাফোরিজমটা পড়েন, আপনি বুঝতে পারবেন, ফ্রম পারসন ইন হেলথ, মানে এই স্বাস্থ্যের এই বিচ্যুত অবস্থায় ব্যক্তি থেকে এই কারণটাকে কিভাবে দূর করবেন। এই ব্যক্তি থেকে কারণ দূর করতে চাইলে
আপনি সামগ্রিক ব্যক্তিটাকে বুঝতে হবে। জাস্ট একটা অর্গানকে একটা মানুষের মূল্যায়ন করা যাবে না। অর্গান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা অর্গান আর একটা মানুষ দুইটা তো ভিন্ন বিষয়। একটা অর্গান জাস্ট একটা অর্গানের সাথে রিলেটেড কনসেপ্ট। একটা মানুষের সাথে তার দেহ জড়িত, তার মন জড়িত, তার আবেগ জড়িত, তার চিন্তা কল্পনা ভাবনা বিশ্বাস জড়িত, তার কি বলে স্পিরিট জড়িত। এখন আপনি যখন জাস্ট হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর মতো বস্তুবাদী চিন্তার মতো যে একটা গাড়ি নিয়ে এসেছে, গাড়ির একটা পার্টস নষ্ট হয়েছে, আপনি গাড়ির পার্টসটা খুলে আপনি আর একটা নতুন পার্টস লাগিয়ে দিবেন, এই কনসেপ্ট চিকিৎসা বিজ্ঞানে রাখেন, তখন প্রত্যেকটা জায়গায় শুধু পার্টিকুলার পার্টস নিয়ে আপনার চিন্তা কাজ করবে। এখন গাড়িকে যদি আপনি গালি দেন, গাড়িকে যদি আপনি বকা দেন, গাড়ির তো কষ্ট লাগে না, কিন্তু আপনি যদি আপনার রুগীকে গালি দেন বা আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আপনার কিন্তু কষ্ট লাগছে। তার অর্থ হলো যে আপনি শুধুমাত্র হার্ট না, আপনি শুধুমাত্র লিভার না, আপনি শুধুমাত্র হাত পায়ের সমষ্টি না, আপনি শুধুমাত্র স্কিন অ্যান্ড ইন্টারনাল অর্গানের সমষ্টি না, এছাড়াও অদৃশ্য আরো অনেকগুলো অস্তিত্ব আপনার সাথে সম্পৃক্ত হয়ে আপনাকে একটা পূর্ণ অস্তিত্ব দান করেছে। আপনার আত্মার অনুপস্থিতি যদি আপনি অস্বীকার করেন, টোটাল বডিটাকেই আপনি অস্বীকার করলেন। কারণ যখন একটা মানুষের আত্মা চলে যায়, তখন তার বডিটা সর্বোচ্চ কয়েক ঘন্টা থাকে, তারপর পচন শুরু হয়ে যায়। যেই বডিটা নিয়ে আমি, যে বডিটা আমি ক্যারি করছি 30 বছর ধরে, 35 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে আমার এই বডি ক্যারি করছি, এই বডিটা হাত আছে, পা আছে, ব্রেন আছে, সব ঠিকঠাক আছে। একটা সময় পচন শুরু হয়ে যায়, মাটির নিচে নিয়ে আমাকে দিয়ে আসতে হয়। কেন দিয়ে আসতে হয়? আমার এই বডিটাকে আর রাখার মতো কোনো উপায় নাই। উপায় নাই কেন? বডির এই মেকানিজম, অর্গান, কেমিস্ট্রি, ফিজিওলজি কমপ্লিটলি কোলাপস করেছে। কেন কোলাপস করেছে? কারণ তার স্পিরিচুয়াল ক্যাপাসিটি এখান থেকে হারিয়ে গেছে, স্পিরিট এখান থেকে চলে গেছে। এখন আপনি যদি বলেন যে স্পিরিটকে বিজ্ঞান দিয়ে, যন্ত্র দিয়ে আইডেন্টিফাই করুন, আমি বলবো যেটা করা যাবে না। এটা এক্সপিরিয়েন্স থেকে প্রমাণিত, অবজারভেশন থেকে প্রমাণিত যে আত্মা আছে, আত্মার অনুভব আছে। আমি যদি আপনাকে বকা দিই, আপনি যদি মনে কষ্ট পান, আপনার যদি মনে রাগ রাখেন, প্রতিশোধ পরায়ণতা রাখেন, হিংসা রাখেন, এই রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, অহংকার, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এগুলোকে স্ক্যানিং করে তো চিহ্নিত করা যায় না, এগুলোকে এক্স রে করে চিহ্নিত করা যায় না, এগুলোকে সিটি স্ক্যানিং করে আমার ভালোবাসা কতটুকু, ঘৃণা কতটুকু, প্রতিশোধ পরায়ণতা কতটুকু চিহ্নিত করা যায় না। তাহলে আমরা কি এগুলোকে অস্বীকার করছি? বর্তমান আধুনিক বিজ্ঞান কি এগুলোকে অস্বীকার করে পারবে? মানুষকে যদি জাস্ট যন্ত্রের সাথে কম্পেয়ার করা হয়, একটা গাড়ির পার্টসের সাথে, একটা গাড়ির যান্ত্রিক পার্টসের সমষ্টির সাথে মানুষের পার্টস গুলোকে যদি প্যারালাল করা হয়, তাহলে এই ইমোশনাল পার্ট, ইন্টেলিজেন্স পার্ট, কগনিটিভ ইনকগনিটিভ সাইকোলজিক্যাল যে পার্টগুলো আছে, এই পার্টগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আর যদি এই পার্টগুলোকে আপনি যন্ত্র দ্বারা চিহ্নিত না করেও, চোখে না দেখো, উপলব্ধির জায়গা থেকে, বোঝার কারণে, ফিলিংস এর জায়গা থেকে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এগুলোকে স্বীকৃতি দিয়ে থাকেন, আপনার মস্তিষ্কে কি আছে আপনি এক্সরে করে তো আপনার চিন্তা কল্পনা ভাবনাকে আপনি চিহ্নিত করতে পারবেন না। মস্তিষ্ক কাজ করে এটা চিহ্নিত করা যায়, মস্তিষ্কের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার চিহ্নিত করা যায়, মস্তিষ্কের ফিজিওলজিক্যাল বিচ্যুতি চিহ্নিত করা যায়, কিন্তু মস্তিষ্কে আমি ঠিক কোন কল্পনাটা আমি লালন করছি, এটা কি চিহ্নিত করা যাবে? আপনি একজন 30 পারা কোরআনে হাফেজ, এখন যদি সিটি স্ক্যানিং করে, পরীক্ষা করে, ব্রেনের পরীক্ষা করে আপনি দেখতে চান যে কোরআনের মানে এই 30 পারা ব্রেনের কোন পার্টে জমা আছে, আমি দেখতে চাই, আপনি কি দেখতে পারবেন? না দেখাতে পারবেন? তখন কি আমি অস্বীকার করব যে না আপনি 30 পারা কোরআনের হাফেজ, আপনি 30 পারা কোরআন মুখস্থ জানেন, এই বিষয়টা মিথ্যা, এই বিষয়টাকে আমি অস্বীকার করছি, এই বিষয়টা গ্রহণ করি না, কারণ এটা পরীক্ষা করে দেখলাম যে আপনার ব্রেনে এমন কোনো কিছু নাই। ব্রেনে শুধুমাত্র ব্রেনের এই কি বলে ফিজিওলজিক্যাল মেটেরিয়াল পার্টগুলোই আমি দেখতে পেয়েছি, আপনার কোরআন কোথায়? ব্রেনে তো দেখা যায় নাই। তাইলে কি আমি অস্বীকার করবো? বিষয়টা অস্বীকার করা যাচ্ছে না। যদি মেটেরিয়ালিস্টিক কনসেপ্ট থেকে আমি সবকিছু বিবেচনা করি, তাহলে তো এগুলো অস্বীকার করতে হবে। আর যদি সবকিছু বিবেচনা না করি, এগুলোকে স্বীকৃতি দেই, তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স থেকে প্রমাণিত, অবজারভেশন থেকে প্রমাণিত আত্মা, স্পিরিটের অস্তিত্ব মানুষের সাথে জড়িত আছে। এটাকে অনুভব করা যায়, অস্তিত্বকে মূল্যায়ন করা যায়, এক্সপিরিয়েন্সের দ্বারা এটাকে স্বীকৃতি দেওয়া যায়। মানুষের জীবনী শক্তি আছে, এটা সত্য কথা, এটাকে মূল্যায়ন করা যায়। আত্মার সাথে আত্মিক শক্তি, জীবনের সাথে জীবনী শক্তি, স্পিরিটের সাথে স্পিরিচুয়াল ফোর্স, ভাইটাল এক্সিস্টেন্স হচ্ছে আত্মা, এবং ভাইটাল এক্সিস্টেন্স থেকে নির্গত যে ফোর্স সেটা হচ্ছে ভাইটাল ফোর্স।
এবং এই পার্টগুলোকে যখন আপনি স্বীকৃতি দিবেন, এই পার্টগুলো যখন অনুভব করবেন, এই পার্টের সাথে বিচ্যুত যে জায়গা, ডাইভার্সন, সেই পার্টগুলোকে তখন আপনি স্বীকৃতি দিতে, মূল্যায়ন করতে, বুঝতে সুবিধা হবে। এই প্রথমে হচ্ছে এর অস্তিত্ব স্বীকার করতে হবে। যদি এর অস্তিত্বই আমরা স্বীকার না করি, তাহলে তো টোটাল হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে আমরা যে কনসেপ্টে কাজ করছি, বিশেষ করে আমরা হোমিওপ্যাথিক সোসাইটিতে আমরা যখন ডাইনামিক মেডিসিন ইউজ করি, সিঙ্গেল মেডিসিন ইউজ করি, টোটালিটি ভিত্তিক ওষুধ দিই, এর সাথে জড়িত ফান্ডামেন্টাল কারণটা কি সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার কনসেপ্ট আমরা লালন করতে পারবো না। আর তখনই আমাদেরকে মানে বিচ্যুত জ্ঞান আমাদেরকে প্রভাবিত করবে যে মেডিসিন সিঙ্গেল দেওয়ার দরকার নাই, একসাথে 5টা দাও, টোটালিটির দরকার নাই, রোগের নাম ভিত্তিক ওষুধ দাও। আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনার অ্যাকশন ক্লিয়ার হবে। সুতরাং এখানে আমরা অবশ্যই ফান্ডামেন্টাল কারণটা জানবো রোগ সৃষ্টির, এবং ফান্ডামেন্টাল কারণটা হচ্ছে জীবনী শক্তির বিচ্যুতি ঘটা, জীবনী শক্তির ভাইব্রেশনাল স্ট্রাকচার বা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে বিচ্যুতি ঘটা। এবং জীবনী শক্তির এই বিচ্যুতিকে সংশোধন করার জন্য যত পদ্ধতি আছে, প্রমাণিত পদ্ধতি, আমরা যেগুলো অলরেডি 3 নাম্বার এফোরিজমে আলোচনা করেছি, সেই পদ্ধতি বা স্টেপগুলো যখন আমরা গ্রহণ করব, জীবনী শক্তির জায়গা থেকে যখন এই বিচ্যুতিটাকে রিমুভ করার আমরা চেষ্টা করব এবং চেষ্টা করতে সক্ষম হব, তখনই কেবল আমরা প্রিজার্ভার অফ হেলথ হিসেবে নিজেকে আমরা মূল্যায়ন করতে পারবো বা বিবেচনা করতে পারবো। যতক্ষণ পর্যন্ত পিওর কনসেপ্ট আমরা নিতে না পারবো এই 4 নাম্বার এফোরিজমের, ততক্ষণ পর্যন্ত আমরা প্রিজার্ভার অফ হেলথ হতে পারবো না, স্বাস্থ্য সংরক্ষক হতে পারবো না। কারণ স্বাস্থ্য সংরক্ষক হওয়ার জন্য যে কাজগুলো দরকার, পরবর্তী কাজগুলো, সেই কাজগুলোতে তখন ভুল থাকবে, বিচ্যুতি থাকবে। সেই কাজগুলোতে তখন অনেক মানে কি বলা যায়, অপ কাজ বা অপকর্ম থাকবে। এবং অপকর্মগুলো হোমিওপ্যাথিক সোসাইটিতে এই কারণেই এখন ঢুকেছে। আমাদের ঠিক রোগের কারণটা কি, রোগের ঠিক কোন জায়গা থেকে, মানুষের অস্তিত্বের ঠিক কোন লেয়ার থেকে, কোন অস্তিত্ব থেকে রোগটা সৃষ্টি হয়েছে, এবং ঠিক কোন জায়গা থেকে রোগটাকে চিকিৎসা করতে হবে, চিহ্নিত করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই জায়গাটা চিহ্নিত করতে না পারার কারণে, বা এই জায়গাটা মূল্যায়ন করতে না পারার কারণে, অথবা এই জায়গাটাকে আমরা সেমেল হেনিম্যানের ভাষার জায়গা থেকে, সেমেল হেনিম্যান যেই ভাষায়, যেই উদ্দেশ্যে, যেই কনসেপ্টে বলতে চেয়েছেন, সেই কনসেপ্টটাকে আমরা বুঝতে না পারার কারণে, গুরুত্ব দিতে না পারার কারণেই কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ আজকে এই বিচ্যুত কাজগুলো করছে, অপহোমিওপ্যাথি করছে। যত রকমের অপহোমিওপ্যাথি আছে হোমিওপ্যাথিতে ইন করেছে, এর অন্যতম একটা কারণ আমাদের কনসেপ্ট পলিউটেড হয়ে গেছে, আমাদের কনসেপ্ট দূষিত হয়ে গেছে। তো অবশ্যই আমরা 4 নাম্বার এফোরিজমকে উপলব্ধি করব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং এখান থেকে আমরা সঠিক অ্যাকশন এন্ড স্টেপ গ্রহণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমার আলোচনা 4 নাম্বার এফোরিজমের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।